তোমারই খোঁজে, বন্ধু তোমারই খোঁজে। বন্ধু খুব ছোট একটি শব্দ, অথচ ভীষণ গুরুত্বপূর্ণ। সেই বন্ধুত্বের দিন, সেই বন্ধুত্বের রঙের বদল হওয়া, কিংবা সেই বন্ধুত্ব নিয়েই আমাদের এই আয়োজন বন্ধু তোমারই খোঁজে। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ইভান্সায় শুরু করতে চাই আজকের পর্ব। আপনারা এরই মাঝে জানেন যে আমরা আমাদের পরিচিত কোনো মুখ, প্রিয় কোনো মানুষকে আমন্ত্রণ জানাই, তার সাথে কথা বলতে বলতে সেই বন্ধুত্বের দিনগুলোর কথা জানতে চাই। আজ আমন্ত্রণ জানিয়েছি নাট্যজন, আমাদের সবার প্রিয় মানুষ, শিক্ষক, নাট্য নির্দেশক, অভিনেতা রহমত আলী স্যারকে। তাকে আমন্ত্রণ জানাই, চলুন প্লিজ ওয়েলকাম। কেমন আছেন? খুব ভালো আছে। আপনাকে দেখতেও ভালো লাগছে। আমি শুরুতে একটু জানতে চাই যে আমরা যারা দেখি বাইরে থেকে বা যারা আপনাকে কাছ থেকে জানি, আপনি খুব প্রাণ দিয়ে হাসেন, এটার রহস্যটা কি? না, এটা এটা আমার চরিত্রের একটা বৈশিষ্ট্য। আচ্ছা, যে আমি যে কোনো জিনিস মানে খুব ভালোভাবে নিই এবং আমি আনন্দ করতে ভালোবাসি আর হাসতে তো খুবই ভালোবাসি। না আপনার হাসিটা দেখলে আশপাশে অনেকের মন ভালো হয়ে যায়। সেই যে মানুষটি এরকম করে আমাদেরকে হাসি দিয়ে আপন করে রেখেছে, অভিনয় দক্ষতা দিয়ে, এবং সারা জীবন জুড়েই এই সংস্কৃতির সাথেই আপনি থেকেছেন। একেবারে শুরু থেকে আপনার জীবনের সেই গল্প যতটা সম্ভব শুনবো, তবে বন্ধুদের কথাগুলো শুনতে চাই, একদম ছোটবেলার কথা শুনতে চাই। বন্ধু, হ্যাঁ, বন্ধু তো এক একটা সময়ে এক এক ধরনের বন্ধু বন্ধু হয়েছে। যেমন আমি যেখানে আমার বাড়ি রাজশাহী ঘোড়ামারায়, তো এখন আমার যে শৈশবের যে যারা বন্ধু তারা এখনো রাজশাহীতে আছে, অনেকেই আছে, কেউ বিদেশ চলে গেছে, হ্যাঁ, কিন্তু যোগাযোগটা আমাদের আছে। যেমন বাবুল আছে, তারপরে আবার আরেকটা আমার ইমিডিয়েট বড় ভাইটাও ছিল কিন্তু আমার শৈশব কৈশোরের বন্ধু, হ্যাঁ, লিয়াকত আলী লিকু। তো তারপরে শাহজাহান, বাজান, মানে একেবারে ছোটবেলার বন্ধু, একদম ছোটবেলা থেকে এখনো পর্যন্ত বন্ধু, এখনো বন্ধু। আচ্ছা, এখনো বন্ধু। আচ্ছা, হ্যাঁ, তারপরে শাহজাহান বাজানের কথা বললাম, মঞ্জুর, তারপরে মঞ্জুর বুড়ো দুই ভাই, শাহজাহান বাজান দুই ভাই, রহমত আলী লিকু রহমত লিকু দুই ভাই, হ্যাঁ, তার ফুটু নুটু দুই ভাই। এরা সব আমরা দুই ভাই খুব সারাউন্ডিং, তাই 6-7টা বাড়ি একই সঙ্গে পাশাপাশি, এইগুলো ছিল আমার বন্ধু। সেই সময় আপনারা কি করতেন, মানে বন্ধুরা কি সময় কি করে সময় পার করতেন? এরকম মজার কিছু ঘটনা আছে। যেমন আমরা স্কুল থেকে এসে, স্কুল থেকে পাশে একটা ফুটবল মাঠ ছিল ছোট্ট, হ্যাঁ, ওই মাঠে ফুটবল খেলতাম। আচ্ছা, গরমে। আর শীতের দিনে ক্রিকেট খেলতাম। আমাদের একটা টিমই ছিল, ভাই টিম। এটা ধারণা করছিলাম তাই হওয়ার কথা। রহমত লিকু ফুটু নুটু শাহজাহান বাজান মতি পান্না মঞ্জুর, বুড়ো মঞ্জুর, 10 জন। আর একজন তুফান বলে একজন আমাদের সিনিয়র ভাই ছিল, তাকে আমরা বাইরে থেকে নিতাম। এই মোট 11 জনের ফুটবল টিম যদি 12 জনের হতো, আমার মনে হয় যে আরো 2 ভাই চলে আসতো, হয়তো জুটে যেত। তো এরকম অজস্র মজার ঘটনা আছে। স্যার আমরা অনেক ঘটনা শুনবো, একটু হাঁটি। হ্যাঁ, তো হ্যাঁ, এক জায়গায় দাঁড়িয়ে ভালো লাগে না কথা বলতে, না হাঁটলে। তো তারপরে এই শৈশবের ঘটনা এগুলো তো আছেই। কৈশোরের যেটা বললাম, এই কৈশোর পেরিয়ে যখন যৌবনে আমরা আসছি, অর্থাৎ ধরুন আমরা ম্যাট্রিক 74-এ ম্যাট্রিক পরীক্ষা দিলাম, ওই শৈশবের বন্ধুরাই কিন্তু আমরা একসঙ্গে ম্যাট্রিক পরীক্ষা দিলাম। হ্যাঁ, আমরা যখন কলেজে পড়তাম তখন কলেজ থেকে বিভিন্ন ইন্টারেস্ট কলেজ ক্রিকেট কম্পিটিশন হতো, তখন আমি খুব ভালো উইকেট কিপিং করতাম। আচ্ছা, এবং আমি ক্রিকেটও খেলতাম। আচ্ছা, কলেজের হয়েও খেলেছি, আবার রাজশাহী বোর্ডের হয়েও খেলেছি, পরবর্তীতে আমি রাজশাহী ডিস্ট্রিক্টের হয়েও খেলেছি। নতুন করে জানা হলো কিন্তু। হ্যাঁ, কিন্তু কলেজ লাইফটা আমার খুব ইম্পর্টেন্ট লাইফ, বুঝছো? কারণ কলেজ লাইফে এসে আমার বন্ধু সার্কেল 3টা হয়ে গেল। 3টা সার্কেল। কিরকম? একটা হচ্ছে ক্রিকেট বন্ধু সার্কেল, একটা সার্কেল তো বন্ধু তো থাকলোই, আর একটা সার্কেল হয়ে গেল আমার নাটকে ঢোকারও একটা অদ্ভুত ইতিহাস আছে। দুষ্টুমি করতে করতে নাটকে ঢোকা, মানে আমার বাড়ির পাশেই পদ্মা মঞ্চ, মানে রাজশাহী সাংস্কৃতিক সংঘ, একটা নাটকের দল ছিল, এবং ওই নাটকের দলে আমার মামা, আমার কাকা, মানে আমার শ্বশুর, তখন তো শ্বশুর না, তখন মাস্টার সাহেব বলতাম, তখন আমাদের গুরু ছিলেন উনি। তা আমি তো নাটক করতাম না, তো নাটক যখন হতো তখন টিকিট কেটে নাটক দেখানোর, ওখানে টিকিট কেটে নাটক করতাম। আমি 72 সাল থেকে রাজশাহীতে পদ্মা মঞ্চে, রাজশাহী সাংস্কৃতিক সংঘের ব্যানার পদ্মা নিজস্ব মঞ্চ, টিকিট কেটে নাটক দেখানো হতো। কিন্তু 5 টাকার টিকিট, আমরা টাকা কোথায়? তখন আমরা দুষ্টুমি করে করতাম কি, ওই যে আমার যে পাড়ার যে সার্কেলটা, বন্ধু সার্কেল, শৈশব কৈশোরের যৌবনের, ওরা আমরা ওই অডিটোরিয়ামের পিছনে গিয়ে যখন নাটক শুরু তো ঢিল মারতাম, ঢাম 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 ঢাম, জায়গায় ঢিল মেরে পালিয়ে যেতাম।
আচ্ছা, পরে কি বাধ্য হয়ে নাটক দেখতে দিতে? শোনো না, তারপরে তো ঢিল মারতাম, তো আমাকে শনাক্ত করলো যে আমি ওদের নাটের গুরু। আমাকে বলা হলো, ডাকা হলো। তো আমার মামা কাকা সবাই বসে আছে, তখন আমাকে ডেকে বলছে যে শোনো, তুমি তো ঢিল মারো আমি জানি, আমরা তো সবাই জানি, তো তুমি এক কাজ করো, তুমি নাটক করবা, আরে নাটক করো, আমাদের সাথে নাটক করো, কালকে থেকে আসবো প্রতিদিন সন্ধ্যাবেলা, বুঝছো? আমি তো একদম হাতে চাঁদ পেলাম। আচ্ছা ইভান, আমরা একটু বসি না, হ্যাঁ। অনেকক্ষণ পা ব্যথা হয়ে গেল, আসো। তো ওদিকে লেখাপড়া চলছে, এসএসসি পরীক্ষা, আবার এদিকে নাটক, পদ্মা রঙ্গমঞ্চ, ইন্টারমিডিয়েট পরীক্ষা। ইন্টারমিডিয়েট, এইচএসসি, হ্যাঁ। তো দুটোই চলছে। এইখানে এসে আবার এই নাট্য চর্চা করতে এসে আমার আর একটা সার্কেল বাড়লো, আচ্ছা, যারা নাটকের ক্রিকেটের না, সঙ্গীতের না, পাড়ার না, এই সার্কেলের মধ্যে মানে আমার বেড়ে গেল হচ্ছে সিনিয়র জুনিয়র মিলে। এবং আমরা তখন নাট্যচর্চাটা আমাদের জীবনের একটা মানে অঙ্গ হিসাবে আমরা ধরে নিয়েছিলাম। আমরা এই ফ্রেন্ড সার্কেল, যেমন আমিনুর রহমান বাচ্চু, তারপরে আমিরুজ্জামান, তারপরে মৃন্ময় কান্তি দাস, তারপরে আর একটা বাচ্চু ছিল, তাকে বড় বাচ্চু বলে ডাকতাম, হ্যাঁ, তারপরে আমিনুল ইসলাম বলে একজন আছে, বাবলু। মানে এই আমরা পাশ করে গেছি এইচএসসি, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, এবং ইউনিভার্সিটিতে একটা নাট্যদল ছিল, আবার শহরে একটা নাট্যদল, সেটা সাংস্কৃতিক সংঘ, যেখান থেকে আমার শুরু। এবং আমাদের সবারই গুরু হচ্ছেন মাস্টার তাফাজ্জল হোসেন, যে আমার শ্বশুর, পরবর্তীতে জলের বাবা আর কি। তো এখন এই বাদাম দাদা একটু বাদাম খাই। হ্যাঁ স্যার। তো যেটা বলছিলাম, তো এখানে এসে এই সার্কেলটা হয়ে গেল। এবং আমরা একটা পর্যায়ে, আমি তখন এলএলবিতে ভর্তি হয়েছিলাম, এলএলবি অনার্স, 2 বছর ফার্স্ট পার্ট দিলাম। সেকেন্ড পার্ট যখন দেবো তখন আর একটা গল্প আছে, ওটা পরে বলবো। ইউনিভার্সিটিতে দুটো দল ছিল আমাদের, একটা হচ্ছে অনুশীলন 79, যেটা এখন অনুশীলন নাম, আর একটা দল ছিল সমকাল। এইবার মজার ঘটনাটা কি, ওই যে বাদাম খাবো, ওই যে পদ্মা মঞ্চে যারা আমরা বা সাংস্কৃতিক সঙ্গে আমরা যারা নাটক করতাম এবং রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তাম, ওখানে গিয়ে আবার আলাদা আলাদা দল করতাম। আমি করতাম অনুশীলন। শহরে এসে কিন্তু আমরা আবার সবাই এক জায়গায়, ওই তখন বন্ধুত্বে আর ওই বিষয়গুলো কোনো নো, অসুবিধা তখন হয় না। আলাদা দল করছি আমরা ইয়েতে, রাজশাহী ইউনিভার্সিটি। কিন্তু শহরে যখন আসতাম তখন সন্ধ্যার সময় কিন্তু আমরা সেই পদ্মা মঞ্চে রিহার্সাল নাটক। আমার একটু জানতে ইচ্ছে করে যে সেই ভাই বোনের সাথে অলরেডি বলেছেন যে আমার ভাই আমার বন্ধু ছিল, এখনো। পরিবারের যে বন্ধুত্ব, আপনার বাবা অতটা সময় আপনাকে দিতে পারতো না। সেই মজার গল্প যদি বলি যে একটা পাকা চুলের বিনিময়ে 1 পয়সা পেতেন, এই সব কিছু মিলে মানে এই পরিবারের মানুষের সাথে বন্ধুত্বটা ওই সময় আপনাদের সময়টাতে কেমন ছিল বা আপনার জীবনে কেমন ছিল? সত্যি কথা বলতে কি, আমরা একান্নবর্তী পরিবারের, দীর্ঘদিন আমার বাবা মারা যাওয়ার পর দীর্ঘদিন আমরা একান্নবর্তী ছিলাম। ভেরি রিসেন্ট 5-7-10 বছর হলো একটু আলাদা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের বন্ডিংটা ভাইদের অদ্ভুত বন্ডিং। আমি সবাইকে নিয়ে মজা করি, আনন্দ করি, ইয়ার্কি মারি, ফাজলামে মারি, ভাই বোন সবাইকে মিলি। স্যার তারপর একটু পশ্চিমবঙ্গের কথা শুনতে চাই। সেই যে পড়তে সেখানে গেলেন নাটক নিয়ে, সেখানে সময়টা কাটালেন, সেখানেও তো নিশ্চয়ই আপনার মতো মানুষ আমার কাছে মনে হচ্ছে বন্ধু ছাড়া এক মুহূর্ত চলা পসিবল না না। তো সেখানের বন্ধুদের কথা একটু শুনতে চাই। আচ্ছা, আমি ওই পদ্মা মঞ্চে আমরা প্রত্যেক বছর জাতীয় নাট্যোৎসব করতাম। জাতীয় নাট্যোৎসবে যে গাধার মতো খাটতাম আমরা, আচ্ছা এবং ঘুমাতাম কিন্তু বাড়িতে না, পদ্মা মঞ্চে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পদ্মা মঞ্চে ঘুমাতাম, আমি বাড়িতে খেতাম আর ঘুমাতাম গিয়ে। ডেডিকেশন। হ্যাঁ, মঞ্চটা নাটক। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি ওদিকে ওই যে 4 ইয়ার্স অনার্স, যে এলএলবি অনার্স, হ্যাঁ, ফাইনাল ইয়ারে গিয়ে আমি আর পরীক্ষা দিলাম না। কেন? 79-এ ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছে, আসিফ ইকবাল ইডেন গার্ডেনে রিটায়ার করবেন বলে ঘোষণা দিলেন। আর আমি তো ক্রিকেট পাগল, আমি রাখবার পরীক্ষার সময় খেলাটা হচ্ছে ইডেন গার্ডেনে। আচ্ছা আচ্ছা, আর পরীক্ষা, আমি চলে গেলাম ইডেন গার্ডেনে খেলা দেখতে। আসিফ ইকবাল রিটায়ার করবে, ওই খেলা দেখতে পরীক্ষা দেওয়া হলো না, দিলাম না। এবার নাটকে ঢুকে বললাম। তো বড় ভাই একদিন আমাকে বললেন, আমার পরিবার কিন্তু আমাকে খুব সাহায্য করেছে সবসময়। আমার বড় ভাই, আমার মা আমার নাটক দেখতে আসতেন। আমার বাড়ি থেকে, আমাদের মফস্বলের নাটক তো বুঝতেই পারছো, কোনো কিছু প্রয়োজন হলে একটু টাকা কম পড়লো, বাড়ি থেকে মায়ের শাড়ি, বোনের শাড়ি, গয়না এগুলো নিয়ে চলে আসলাম।
এবং আমার মা এবং আমার বড় ভাই আমাকে তো নিজে হারমোনিয়াম কিনে দিলেন, বড় ভাই তুই গান গা। বড় ভাই তো প্রত্যেক নাটক দেখতে আসতেন, এবং কখনো কখনো কোনো দিন নাটক শেষে সবাই আমার বাড়িতে গিয়ে খেতাম, তো বড় উঠানের মধ্যে বসে আমরা খেতাম, বুঝতে পেরেছো? তো এখন এই সময় বড় ভাই আমাকে বললো, দেখ বাড়ির সব বউ বাচ্চারা সবাই তো গ্র্যাজুয়েশন নিয়েছে, এমএ পাস করছে, তুই আন্ডার গ্রাজুয়েট থাকবি। এটা আমার খুব হিট করলো, রাইট রাইট। কিন্তু আমি পড়তাম প্রচুর নাটকের বই, কলকাতা থেকে আনতো। আমাদের আমানুল্লাহ ভাই, যিনি আমাদের সেক্রেটারি ছিলেন, উনি ভীষণ ডেডিকেটেড একটা লোক। আমানুল্লাহ ভাই বই আনতেন, আমাকে যেদিন পড়তাম। কলকাতায় বা ইন্ডিয়াতে কোথায় কোথায় এই নাটক নিয়ে পড়ালেখা হয় এটা আমি জানতাম। বড় ভাই যখন আমাকে এটা বললেন, তখন আমার হ্যাঁ, তখন আমি কাউকে না বলে খোঁজ খবর নিয়ে আমি কলকাতায় চলে গেলাম, রবীন্দ্র ভারতীতে ভর্তি হয়ে গেলাম। তখন বিখ্যাত মানুষ কুমার রায় আমার নিলেন, ইন্টারভিউ নিলেন, খুব খুশি উনি, আমি ভর্তি করে নিলাম। এইবার কলকাতায় গিয়ে আর একটা সার্কেল, অসাধারণ সার্কেল আমার, সেটা শুধুমাত্র নাটকের বন্ধু। কলেজের বন্ধু ছিল সরল, মানে ইউনিভার্সিটির বন্ধু সরল, রতন, মুকুল, এরা ছিল আমাদের বন্ধু। এবং আমার খুব একটা বোন আমাকে ভাই পাতিয়েছিল হাতে, ভাই ইয়ে জড়িয়ে, তো ভাই ফোঁটা দিয়ে। এখনও তার সাথে আমার আপন ভাইয়ের মতো বন্ধুত্ব, ভাই বোন। স্যার আমরা অনেকক্ষণ গল্প করেছি, চলো একটু উঠি, বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে, চলো তো আপনার সাথে আরো গল্প করবো। ধরো এটা আমি নিয়ে নিচ্ছি। খাবো কিন্তু। আচ্ছা আচ্ছা চলো। চলো। তো আমি তো কলকাতায় 6 বছর ছিলাম, থিয়েটার ওয়ার্কশপে কাজ করতাম, বিভাসদার দলে, এবং অশোকদা আমাদের ডিরেক্টর ছিলেন। ওখানে অদ্ভুত ব্যাপার, মানে প্রথমে আমাকে বলতো বড় দলে যাচ্ছিস, আমার বন্ধুরা বড় দলে যাচ্ছিস কাজ পাবি না, কিন্তু আমি আর জলি বিশ্বাস করো, থিয়েটার ওয়ার্কশপ কিন্তু খুব লিডিং দল ছিল তখন। আমরা যার সাথে সাথে কাজ পেয়েছি, এবং শুধু কাজ পেয়েছি বলে না, দাপিয়ে মঞ্চে অভিনয় করেছি, গোটা কলকাতার লোক আমাদের চিনেছে। যাই হোক, তারপরে তো পাস টাস করলাম, তারপরে ওখান থেকে চলে আসলাম বাংলাদেশে। যাই হোক, তারপরে তো আমি চিটাগাং ইউনিভার্সিটিতে জয়েন করলাম 91, জলি এখানে জয়েন করলাম 90, ঢাকাতে। কিন্তু আমাদের বিবাহটা একটা অদ্ভুতভাবে, আমার পারিবারিক জীবনটা শুরু হলো অদ্ভুতভাবে, যে বিয়ে হবে এটা তো আমরা জানি এবং পারিবারিকভাবে সিদ্ধান্ত, কিন্তু হঠাৎ অ্যাক্সিডেন্ট করলো জলি, তখন তার সেবা শুশ্রূষার জন্য আমি বিয়ে করে ফেললাম আগে, তাড়াতাড়ি, নার্সিংয়ের জন্য। যাই হোক, তারপরে আমি চিটাগাং থেকে প্রত্যেক শনিবারে আসতাম, বৃহস্পতিবার দিন আসতাম, এখানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমরা ক্লাস নিতাম, নিয়ে চলে যেতাম। যেটা বলছিলাম যে মঞ্চের জীবন, এই সময়টাই আমি দারুণভাবে দাপিয়ে আমরা মঞ্চে অভিনয় করেছি আমি থিয়েটারে। তারপরে যাই হোক, থিয়েটার তো আবার ভেঙে গেল, তারপরে আমি আবার নিজের একটা দল করলাম, প্রফেশনাল দল, দৃশ্যকাব্য, ওটা নিয়েও কাজ করেছি আমি আর জলি করে। তারপরে এরপরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসছি অ্যাডভার্টাইজমেন্ট হবে, তারপরে আমি 2000 সালের জুন মাসে ঢাকা আসলাম। আচ্ছা স্যার, আমার জানতে চাও যে এই সময় এখন ঢাকা মানে ঢাকা ইউনিভার্সিটিতে আসলাম। হ্যাঁ বলো এবার। এখন আপনার বন্ধু কারা, মানে কাদের নিয়ে আপনার বন্ধুত্বটা এখন গড়ে উঠছে? এখন আমার বন্ধু যেমন দুটো সার্কেল আছে, একটা হচ্ছে আমার যারা কলিগস আছেন, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক যারা আছেন, তাদের মধ্যে কিছু আমার খুব ক্লোজ ফ্রেন্ড আছে। আর একটা বন্ধু হচ্ছে আমার পুরো মিডিয়ার বন্ধু। মিডিয়ার বন্ধুটা আবার কি, যেমন যে মেয়েটি মিডিয়াতে কাজ করে তার হাজব্যান্ড হয়তো করে না, তার সেও আমার বন্ধু। আচ্ছা আচ্ছা। এবং আমরা একটা ট্রুপ আছে যারা একসঙ্গে ঘুরে বেড়াই। তো আমার যেহেতু নাম রহমত আলী, আর সবাই আমাকে আলীবাবা বলে ডাকে, তো আলীবাবা ট্যুরস নিয়ে নাম দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, নামকরণ আপনি। আচ্ছা, আরও জানতে ইচ্ছে করছে, যেমন শুরু থেকে যখন গল্পগুলো শুনছিলাম, সেই ছোটবেলায় সেখান থেকে আলাদা আলাদা স্কুলের বন্ধু, মহল্লার বন্ধু, আবার আরেক স্কুলে চলে যাওয়া, বিশ্ববিদ্যালয়, কলেজে, নাটকের বন্ধু, ক্রিকেটের বন্ধু, দেশের বাইরে চলে যাওয়া, এই কথা বলতে বলতে আমার কাছে মনে হচ্ছে এখন যদি আপনার কোনো কাছের বন্ধু, এবং আমাদেরও তিনি ভীষণ প্রিয় মানুষ, এমন কেউ যদি আসে আমাদের সাথে জয়েন করে, কেমন লাগবে আপনার? তুমি আমার কাকে ডেকে আনবা আমি তো বুঝতে পারছি না। দেখা যাক স্যার। উল্টো পাল্টা বলবে না তো সে আবার? আমি জানি না তো, বন্ধুত্বের ব্যাপার আপনাদের, একটু ডাকি না। আমি যাদের যাদের নাম বললাম খুব ক্লোজ, তাদের মধ্যে কেউ তো। দেখা যাক। হ্যাঁ ডাকো। স্বাগত প্লিজ। রহমত আলী। আরে মাকাকে কোত্থেকে জোগাড় করলে? চলে আসলো, বন্ধুত্বের টান তো, মানে বন্ধুর জন্য চলে আসছে। এর একটা মাকার একটা তোমার জানতে ইচ্ছে করছে না? মাকা কেন, মানে আমি বলি বলো বলো বলো। মাকা কথাটা হচ্ছে মামা এবং কাকার যুক্ত
একটা মাকা। শব্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর আমি বন্ধু, হুম, আবার ওর ওয়াইফ ওয়াহিদা মল্লিক জলি, হুম, হ্যাঁ তারও আমি বন্ধু, কারণ জলি হলো আমার পাড়ার মেয়ে হ্যাঁ। আর ও হলো আমার পাড়ার পরের পাড়া। ছেলে, কিন্তু আমরা একই ক্লাবে নাটক করেছি। আচ্ছা। তো এই জন্য যখন ওর ছেলে হয়েছে রজত, বড় ছেলে, হ্যাঁ। ও এখন বললো তাহলে আমি তোমাকে কি ডাকবো? আমি বললাম তুই ডাকবি মাকা। ও, আপনি নিজে থেকে বলেছেন? আমি নিজে থেকে। ও আচ্ছা। ও ছোট থেকে ওরা, ও খুব বাচ্চা তখন থেকে একদম। ওরা মাকা, ও দুই ভাই মাকা ডাকে, এখন বাবাও মাকা ডাকে, তুইও, মানে বাচ্চুও মাকা, কারণ বাচ্চু আবার মিডিয়াতে অনেক অনেক আছে তো। নাসিরুদ্দিন ও, আচ্ছা, তাহলে ইউসুফ সুবিধা হয়। বাচ্চু ভাই হ্যাঁ। আছে, হ্যাঁ আমি বাচ্চু আছি, আরো দু একজন বড় বাচ্চু আছে। বড় বাচ্চু আছে, এই জন্য আমি মাকা বাচ্চু আর কি। তো কি চলছিল তোমাদের? আমরা গল্প শুনছিলাম, এই বন্ধুত্বের গল্পগুলি স্যারের কাছ থেকে শুনছিলাম। আপনার কাছ থেকেও শুনতে ইচ্ছে করছে যে দুজনের আসলে বন্ধুত্ব যে বিষয়টা, এমনি কর্মসঙ্গী বা সে বিষয়গুলোর বাদ দিয়ে গিয়ে কখন প্রথম বুঝলেন যে আসলে আমরা বন্ধু? হ্যাঁ, এইটা আসলে ও বোধহয় কিছু বলেছে কিনা, পদ্মা রঙ্গমঞ্চের হ্যাঁ, একটা হ্যাঁ, ব্যাপার আছে। মূলত পদ্মা রঙ্গমঞ্চ বা রাজশাহী সাংস্কৃতিক সংঘেই আমরা বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ হই, যদিও আমরা দুই পাড়ায় ছিলাম। আমাদের কিন্তু অনেক সিনিয়র মানুষ ছিল যারা আমাদের গাইড করতো। মানে আমার বাবার বন্ধু, ওর আমার কাকা, এই মামা, কাকা, এরকম আমরা শুনেছি সবাই। সেই গল্পগুলো। হ্যাঁ। হ্যাঁ। আমি সবার কাছে জানতে চাই, যেটা দেখা যায় যে এত দিন একসাথে মিশলে, বন্ধুত্ব থাকলে মাঝে মাঝে হয় কিন্তু একটু মান অভিমান, কথা বলা বলি বন্ধ, একটু ঝগড়াঝাটি, এমনটা কি হয়েছে নাকি দুজনের কখনো? খুব যে সিগনিফিক্যান্ট কিছু ঝগড়াঝাটি হয়েছে, হয়। হ্যাঁ মান হ্যাঁ। অভিমান কখনো কখনো হয়েছে। যেমন আমি একটু বলি, যেমন ও অনেকদিন যখন কথা যোগাযোগ না করে তখন আমি একটু অভিমান করি, আবার আমি যোগাযোগ না করলে ও আবার অভিমান করে, কি আমি তো করি তুমি ফোন করো এটা তো না। তাহলে দাবির অভিমান, দাবির একটা যেমন ভালোবাসা। ও ওই যে ফোন করে, হুম। ধরো একবার ফোন করেছে, হ্যাঁ আমি কথা ধরিনি বা হয়নি, পরে তো ন্যাচারালি আমার রেসপন্স করার কথা, আমি হয়তো করিনি, অনেক দিন করে নাই, পরে আবার ফোন করলো, করে তখন বললো কি ব্যাপার তুমি বোধহয় খুব রথি মহারথী হয়ে গেছো। বলে কেন? বলে ফোন করে পাওয়া যায় না তোমাকে। আমি বললাম সরি গো, তুমি করেছিলে, আমি ব্যস্ত ছিলাম। হ্যাঁ, বলে আমি তো ওই অভিমানেই তোমাকে ফোন করিনি। হ্যাঁ, হ্যাঁ, এরকম অনেক। ওর আবার অভিমান একটু বেশি বেশি কিন্তু। বেশি। আচ্ছা, এটা বেশি। অনেকগুলো গুণের কথা স্যারের আমরা জানি। তিনি ভালো উইকেট কিপিং করে, ক্রিকেট খেলতেন, উইকেট কিপিং করতেন, সেটাও জানলাম। পাশাপাশি গানের কথা আমরা জানি, অভিনয়ের কথা জানি, স্যার ভালো মুখ অভিনয় করতেন, সেটাও জানি। বন্ধু হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই, এর বাইরে এমন কি কোনো কিছু আমাদেরকে আজকে বলবেন কিনা যেটা দর্শক নতুন করে জানবে আজকে বা সবাই? এইটা একটা বোধহয় খুব বড় মিডিয়াতেও প্রচলিত আছে, রহমতের মতো খাদ্যরসিক মানুষ কেউ না। তবে খাদক নই, খাদ্যরসিক। আমি রসিক বলেছি, রসিক অবশ্যই, বলেছি। অবশ্যই, অবশ্যই। এবং রহমতের সাথে থাকলে মানে যারা খাদ্য বিলাসী হ্যাঁ, তারা খুবই প্রিভিলেজ থাকবে। আমরা বাদাম খেয়েছি স্যার। হ্যাঁ, ইভেন ও বাদাম তো এমন কিছু না। আচ্ছা। তুমি যদি শুটিং এ যাও হ্যাঁ। তাহলে রহমতের বিচরণ হলো রান্নাঘরে, ওর যখন শর্ট নাই ওর রান্নাঘরে, এই কি রাঁধছিস, এই কি হচ্ছে, এই তুই ওটা অমুক দিলি কেন, এটার সাথে ওইটা দে, এই কর সেই কর, আচ্ছা কিছু মুড়ি চানাচুর মাখা আগে, দে পেঁয়াজ মাখি আগে দে খাই। মুড়ি চানাচুর বোধহয় ওর খুব প্রিয় খাবার। আচ্ছা, এবং ভালো ভালো কথা বন্ধু সম্পর্কে কিন্তু আমরা শুনি, সবাই বলতে শুনি। ভালো মানে খারাপ কথা আমি বলবো না, কিন্তু অভিযোগ কিন্তু কিছু থাকে। খুব কাছের মানুষ যদি আমার থাকে যে এই মানুষটার প্রতি আমার এই অভিযোগটা আছে বা একটু অভিমানটা এইটা আছে, সেরকম কিছু আপনার আছে কিনা? আমার একটা আছে, আমার জন্য না হলেও ওর, আমি বলি যেহেতু আজকে খোলা মেলে, হ্যাঁ, ও কিন্তু একটু কি বলবো মানে বাড়িতে মানে সবার উপরে একটু মানে এটা কর্তৃত্ব পরায়ণ, সেটা নেগেটিভ অর্থে না, মানে সে মনে করে যে এইটুকু না করলে এটা লুজ হয়ে যাবে, হ্যাঁ নিয়ম লুজ হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে। এটা হয়তো ছেলেদের কাছে একটু গায়ে লাগে, আমরা বড় হয়েছি, আমরা কি ছোটো আছি নাকি? বলে না রজত তুমি এখন কি করছো, হ্যাঁ, বা ফোনে বলে দিল, হ্যাঁ তুই আচ্ছা ওইটা অমুক, এই ডিরেক্টিভ ব্যাপারটা ওর আছে। আমি এটাকে পুরো নেগেটিভও মনে করি না, আবার বরং কিছু হয়তো পজিটিভ হয় না। রাগ করে ছেলেরা, হ্যাঁ। যে বড় হয়েছে কেন React এরকম আমাকে শাসন করছে। তো এইটাকে তুমি একটা নিতে পারো। না, আরেকটা আছে বাচ্চু, আরেকটা আছে, সেটা আমি বলি আমার ডিসঅ্যাডভান্টেজ বা আমার সেটাই ভালো। অভিযোগটা কি, যেমন হ্যাঁ। বাচ্চু আমাকে অনেক সময় বলে যে রহমত আমি এটা করতে চাই, তুমি আমাকে একটু হেল্প করো, যে কোনো কাজ, হয়তো আমি সেটা করলাম না, মানে ভুলে যাই, আমি ভুলে যাই, মনে থাকে না, ওই একটা অভিযোগ। কিন্তু ও শুধু ওর না, অনেকেরই আছে যে আমাকে যখন একটা দায়িত্ব দেয় তখন আমি এটা যখন করি না মাঝে মাঝে ভুলে যাই, তো
কিন্তু আমি চেষ্টা করি কিন্তু দায়িত্ব পালন করতে। আমি কিন্তু খুব দায়িত্বশীল একজন মানুষ, কিন্তু এইখানে কোথাও কোথাও যেন আমার মাঝে লুজ হয়ে যায়। না, এটা ঠিক, রহমত খুবই দায়িত্ব পালন করে। আর একটা ব্যাপার হলে সে ওভারলোড নেয়, এই কারণেই অনেক জায়গায় হয়তো সে ভুলে যায় অনেক জায়গায় করতে পারে না। কিন্তু আমরা তো এক্সপেক্ট করি, রহমত তুমি এইটা কমিট করেছো, তুমি এইটা করছো না কেন, এই করছো। আমাদের বন্ডিংটা সবচেয়ে ভালো কোন জায়গায় জানো? যেমন আমি যখন কোনো কাজ করতে যাই, আমি কিন্তু যখন ফেল করি তখন ওর বুদ্ধি নিয়ে আসি, এটা ওকে ফোন করি, বাচ্চু এটা এই হচ্ছে। বিশেষ করে আমাদের যে রাজশাহী সাংস্কৃতিক সংগঠন আছে না রাজশাহীতে, যেখান থেকে আমার আর উত্থান অভিনয়ের, ওখানে আমি আরও যা ভাবি, কেউ ভাবে না কী করে কাজ করবো, কীভাবে কী করা যায়, কি করে বুস্ট আপ করা যায় বুঝতে ওদেরকে। তখন যাই, আমরা দুজন চলে গেলাম একদিন, যেতে ফ্যান চলছে না, আমরা দুই ভাই টাকা 3টা তুলে। ফ্যান কিনে দিলাম, হ্যাঁ নিজের পয়সা দিয়ে। তারপরে এই হচ্ছে না, ওই হচ্ছে না, আমরা এই যে একে অপরের, আমি আর ও কিন্তু আর কাউকে পড়েনি, কিন্তু প্রথম বুদ্ধিটা আমি ওর সাথে শেয়ার করি বা ও আমাকে শেয়ার করে। এটা ও এই যেমন জায়গাটা। ও যেমন বলছে, একটু বাড়িয়েই বলছে আমি অসাধারণ ক্যামেরাম্যান, না, অসাধারণ না, না। বন্ধু হিসেবে তো তাই তো বলে বলবোই না, তো আমি, বন্ধু তাই তো বন্ধুর বলবো, জন্য বলবে। তাই তো বলবো। তো ওই যে রিপেয়ার মেনটেন্যান্স, ওটা আমার স্টাডি ছিল, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, তো সেই কারণে ওইটা আমার একটা হবির মতো হয়ে গেছে। তো সেই কারণে কিছু বিড়ম্বনাও হয়, ওই ক্যাসেটটা খারাপ হয়েছে, কি রেজারটা, ওর রেজার এখনো ইলেকট্রিক রেজার আমার ওখানে পড়ে আছে, মনে করো এইগুলো আছে। ওই জন্য আমার দাড়ি কাটা হচ্ছে না। কি কি টেলিভিশনে অমুক হয়েছে, বাচ্চা একটু ওই করো। এখন আর ওকে হ্যাপা দিই না, এখন আর নষ্ট হয়ে যাক যা, কিন্তু একসময় খুব জ্বালাতন করেছে। এটাই তো বন্ধুত্ব। আমাদের কথা বলতে এতটা ভালো লাগছিল, ইচ্ছে করে সবসময় আপনাদেরকে যখন পাই সবার সাথে আমি বলি যে অনেকক্ষণ কথা বলা যাক, অনেকক্ষণ এই বন্ধুত্বের ছটা আমরা দেখতে পারি কিনা, কিন্তু সুযোগটা থাকে না, সময়ের কাছে আমাদের একটু বিদায় নিতে হয়। কিন্তু আমি জানি যে বন্ধুত্ব চলতেই থাকবে। এরকম স্যারের অসাধারণ হাসির কথা দিয়ে শুরু করেছিলাম, এরকম প্রাণ খোলা হাসি সব বন্ধুত্বের মাঝখানে ছড়িয়ে পড়ুক। আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার মনে হয় আপনি আমাকে একটু এখন একটা কাজে একটু সহযোগিতা করবেন। আমি বিনয়ের সাথে স্যারের কাছে একটা অনুরোধ করবো। আমি বিদায় নিব, তবে আমরা একটা গান শুনতে শুনতে কোথায় বিদায় নেওয়া উচিত, তাই না? গান কিন্তু আমরা একসময় খুব গাইতাম, বুঝছো, ওই যে দুজনের ক্লাবে কাছ ও থেকে শুনতাম। হারমোনিয়াম বাজিয়ে এত সুন্দর, হ্যাঁ, এবং আমাদের আসরই বসতো, মানে আমরা তো খালি নাটকের মধ্যে আবদ্ধ ছিলাম না, গান বাজলো বিকাল সন্ধ্যায় আমাদের গানের ক্লাবের আড্ডা। মধ্যে গান। তাহলে আমি একটু বিদায় নিয়ে আসি, একটা গান শুন, দুজনের কণ্ঠে কোনটা গাইবেন একটু নিজেরা। তার মানে ভেবে তুমি নিলে। বিদায় নিচ্ছ, আমাদের বিদায় দিচ্ছ না। গান শুনতে শুনতে সবাই। ঠিক আছে, ভালোই আছো তোমরা। প্রিয় দর্শক, আজকেও যেতে হবে এবং শেষে এসে ওই কথাটাই আপনাকে বলতে চাই, সম্পর্কের নামই যখন বন্ধু কিংবা বন্ধুত্ব, সেখানে তো কোনো ফারাক নেই, ফাঁক নেই, সেটা তো অমলিন। যেহেতু বন্ধুহীন কিছুই না, কাজেই সেই বন্ধুদের সাথে খুব বেশি ভালো থাকুন। আগামী সপ্তাহে আবারও কোনো প্রিয় মানুষকে নিয়ে আপনার প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় হাজির হব। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি? কাল কেন আসনি? কাল ভালোবাসনি? নদী নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় বয়ে গেলে শূন্য হঠাৎ, তাতে কি মানায়? নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় বয়ে গেলে শূন্য হঠাৎ, তাতে কি মানায়? তুমি কি আমার বন্ধু কাল ভালোবাসনি? কাল কেন আসনি?